আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে আমাদের আজকের কোশ্চেন সলভ প্রোগ্রামে স্বাগতম। আমরা আজকে হাজারি স্যারের বইয়ের বাকি কোশ্চেনগুলো সলভ করব। তোমরা সবাই দ্রুত চলে আসো আমাদের ক্লাসে। এই চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমাদের যেহেতু এমসিকিউ 15টা থেকে 30টা থেকে 15টা, তাহলে তো এই চ্যাপ্টার থেকে 5টা কমন পড়ে যেতে পারে, বুঝছো? তাই চ্যাপ্টারের পেছনে এমসিকিউগুলো করলে দুইটা লাভ। একটা লাভ হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় হুবহু কোশ্চেন তুলে দেয়, আরেকটা লাভ হচ্ছে ইন্টারমিডিয়েট পরীক্ষায় এইচএসসিতে আমরা হুবহু অনেকগুলো কোশ্চেন কমন পেয়ে যাব। তার মানে আমাদের A+ও হয়ে গেল, আমাদের আবার মেডিকেলের জন্য প্রিপারেশন হয়ে গেল। অনেকটা আমাদের প্রি মেডিকেল ব্যাচের মতো, যেখানে আমরা এইচএসসি প্লাস অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছি। এবং আমাদের আজকে যে জিনিসটা খুব বেশি ডিটেলসে পড়াবো সেটা হচ্ছে ফাজানের নীতি। আজকে আমরা বাজানের নীতিটা উড়াই দিব ক্লাস, ঠিক আছে? সবাই রেডি ক্লাসের জন্য? সবাই দ্রুত জয়েন করো আমাদের আজকের ক্লাসে। তোমরা একটা জিনিস দেখলে দেখো, আজকে আমি ম্যাচিং করে পড়ে আসছি, দেখছো? আমাদের এই কালারের সাথে আমার হিজাবের কালার মিল আছে, তাই না? সবাই দ্রুত ক্লাসে জয়েন করো। আজকে একটু আগে আগে আসছি, আগে বলতে যেই টাইম দিয়েছিলাম সেটা থেকে একটু দেরিতে, কিন্তু প্রতিদিনের চাইতে আগে আসছি কিন্তু আমি। সবাই দ্রুত জয়েন করো। আজকে অনেক অনেক কোশ্চেন সলভ করবো আমরা। আর যারা নতুন মেম্বার আছো তারা অবশ্যই নিজেদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করে দিবে আমাদের গ্রুপে এবং আমাদের পেজে। আমরা প্রতিদিন কন্টিনিউয়াসলি ক্লাস চালাবো আমাদের গ্রুপ এবং পেজে, ঠিক আছে? সবাই দ্রুত জয়েন করো। আমরা এমসিকিউ ডিটেলস ব্যাখ্যা করে তোমাদের বোঝাই দিব। আমি গতদিন একটা পড়াইছিলাম, তোমাদের মনে হয় এটা ভুল হয়েছিল, তাই না? অ্যান্সারটা আমি বলছিলাম হচ্ছে কপার ক্লোরাইড। দেখো একটু খেয়াল করে, কপারের এখানে 2 নাই, তোমাদের বইতে 2 আছে। এরকম হলে যৌগ কালারফুল হয়, সমস্যা নাই, কিন্তু আমাদের অ্যান্সারটা হচ্ছে কোবাল্ট ক্লোরাইড হবে। অ্যান্সারটা একটু ঠিক করে নাও, গত দিনের কোবাল্ট ক্লোরাইড। আর আমাদের পিডিএফ এর মধ্যে 2টা অ্যান্সার ভুল আছে, ওই অ্যান্সারগুলো আমি ঠিকঠাক করে আজকে আবার পোস্ট করে দেওয়ার ব্যবস্থা করবো, ঠিক আছে? সবাই দ্রুত জয়েন করো। তো সবাই দ্রুত জয়েন করো, ফ্রেন্ডদেরকে একবার মেনশন করো। আমাদের অ্যান্সারটা কি হবে? হ্যাঁ, কোবাল্ট হবে, ঠিক আছে? কোবাল্ট হবে। আমাদের অ্যান্সারটা কি হবে? সবাই দ্রুত আমাকে একটু জানাই দাও আমাদের অ্যান্সারটা কি হবে। কোবাল্ট হবে, কোবাল্ট। ওকে, আচ্ছা, আমরা এরপরে কোশ্চেনটা দেখি। এরপরে কোশ্চেনটা কি আছে? 4টি হ্যালোজেনের ইলেকট্রন আসক্তির মান দেওয়া আছে। ইলেকট্রন আসক্তি মানে লোভ, বুঝছো? ইলেকট্রন আসক্তি মানে অন্যের ইলেকট্রনের প্রতি লোভ। আমাদের ইলেকট্রন আসক্তি কার বেশি বলো তো? কোন গ্রুপের বেশি? ইলেকট্রন আসক্তি গ্রুপ 17-র বেশি। সবাই ক্লাসটা শেয়ার করো। ইলেকট্রন আসক্তি গ্রুপ 17-র বেশি। কোন গ্রুপের ইলেকট্রন আসক্তির মান বেশি? সবাই একটু জানাই দাও। গ্রুপ 17-র ইলেকট্রন আসক্তির মান বেশি। তারা শুধু মানুষের কাছ থেকে নিতে চায়, কারণ একটা হলেই তাদের কি হয়ে যায়? একটা হলেই তাদের অষ্টক পূরণ হয়ে যায়। তাদের জারক মান বেশি, তারা জারক বেশি, তারা জারকের ক্রম হিসেবে আমরা গ্রুপের 17 নম্বরটাকে আগে রাখবো। ফ্লোরিনের 328, ক্লোরিনের 349, সব মাইনাস চিহ্ন হবে সামনে। ব্রোমিনের হচ্ছে 325, আয়োডিনের 295। সবচেয়ে বেশি কার? সবচেয়ে বেশি ক্লোরিনের। যার সবচেয়ে বেশি তার অ্যানায়ন গঠনের প্রবণতাও বেশি। যার সবচেয়ে বেশি ইলেকট্রন আসক্তি তার Cl-, দ্যাট মিনস অ্যানায়ন গঠনের প্রবণতা বেশি। কোশ্চেনটা ঘুরাই দিছে, বলো তো এখানে কি হবে? এখানে কি হবে দ্রুত আমাকে একটু জানাই দাও। আমাদের ক্লোরিনের মান হচ্ছে 349, ক্লোরিনের মান 349, তার ইলেকট্রন আসক্তির মান বেশি। যার ইলেকট্রন আসক্তির মান বেশি তার অ্যানায়ন গঠনের প্রবণতাও বেশি। তার কি গঠনের প্রবণতা বেশি? কমেন্ট করে জানাই দিতে হবে, ক্লাসটা শেয়ার করতে হবে, প্রচুর পরিমাণে ক্লাসটা শেয়ার করে আসতে হবে। সবাই দ্রুত ক্লাসটা একবার শেয়ার করে আসো তো, ফ্রেন্ডদেরকে একবার মেনশন করে দাও। আমরা এরপরে কোশ্চেনে চলে যাব। আমরা অনেক দ্রুত করে কোশ্চেন সলভ করাচ্ছি, কিন্তু আমরা বেশি কোশ্চেন সলভ করাচ্ছি। সবাই ক্লাসে মনোযোগ দাও। 349, ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান কত? 349। ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে নিচের কোন ক্রমটি সঠিক? তোমরা জারকের ক্রম যদি দেখাইতে বলি তাহলে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন দেখাবা। জারকের ক্রম দেখাইলে এটা দেখাবা, কিন্তু কোশ্চেনে জারকের ক্রম চায় না, কোশ্চেনে চাইছে ইলেকট্রন আসক্তির ক্রম। ইলেকট্রন আসক্তির ক্রমের ক্ষেত্রে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ইলেকট্রন আসক্তির ক্রমের ক্ষেত্রে ক্লোরিনের মান বেশি, টগিত দেখছি 349। ইলেকট্রন আসক্তির ক্রমের ক্ষেত্রে কার মান বেশি? ক্লোরিনের মান বেশি। ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। কেন বেশি? ক্লোরিনের আকার বড়। কারণ কি বলো তো কেন বেশি? কারণ ক্লোরিনের আকার বড়। ফ্লোরিনেরও আছে, কিন্তু ফ্লোরিনের আকার ছোট। আকার ছোট হওয়ার কারণে তার শেষ কক্ষপথে 7টা ইলেকট্রনের মধ্যে ধাক্কাধাক্কি লেগে যায়, 7টা ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ লেগে যায়, তাই আরেকটা ইলেকট্রন ঢুকতে একটু দেরি করে। কিন্তু ক্লোরিনের তো আকার অনেক বড়, তাই আরেকটা ইলেকট্রন ঢুকতে তেমন দেরি করে না। ব্যাপারটা ক্লিয়ার কিনা আমাকে জানাইতে হবে। ব্যাপারটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও তো। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আমরা এরপরে কোশ্চেন সলভ করবো। সবাই ক্লাসটা শেয়ার করো, ফ্রেন্ডদেরকে মেনশন দাও। পাউলিং স্কেল মতে পাউলিং স্কেলে অক্সিজেনের তড়িৎনাটকতার মান কত? আমরা যদি পাউলিং স্কেলের কথা চিন্তা করি 2 নম্বর গ্রুপের ক্ষেত্রে আমাদের হিসাব করলে আমরা কি দেখতে পাই? লিথিয়াম, লিথিয়ামের পরে সাইডের দিকে হচ্ছে আমাদের বেরিলিয়াম, তারপর হচ্ছে বোরন, তারপরে কার্বন, তাই না? লিথিয়ামের যদি 1 হয়, বেরিলিয়ামের হচ্ছে 1.5, তারপর হচ্ছে বোরনের 2, তারপর হচ্ছে কার্বনের হচ্ছে 2.5,
তারপরে কার্বনের পরে কি, কার্বনের পরে নাইট্রোজেন, নাইট্রোজেনের হচ্ছে 3, তারপরে কি নাইট্রোজেনের পরে অক্সিজেন 3.5, অক্সিজেনের পরে ফ্লোরিন, ফ্লোরিনে হচ্ছে 4। তোমরা জানো না পাউলিং স্কেল মতে 2 নম্বর পর্যায়ে 0.55 করে বাড়ে। পাউলিং স্কেল মতে কত করে বাড়ে আমাকে জানাইতে হবে। পাউলিং স্কেল মতে কত করে বাড়ে, পাউলিং স্কেল মতে 2 নম্বর পর্যায়ের ক্ষেত্রে কত করে বাড়ে তড়িৎ স্নাতকতার মান 0.5 করে বাড়ে, 0.5 করে বাড়ে, ঠিক আছে। সেই হিসেবে আমাদের অক্সিজেনের মান কত হয়, অক্সিজেনের মান কত হয়, অক্সিজেনের মান 3.5 হয়। 2.5 কার, কার্বনের, 2.5 কার, কার্বনের, ঠিক আছে। নাইট্রোজেনের কত, নাইট্রোজেনের 3, আর ফ্লোরিনের কত 4। সবচেয়ে বেশি তড়িৎনাতক কে, সবচেয়ে বেশি তড়িৎনাতক কে আমাকে একটু জানাই দাও তো। সবচেয়ে বেশি তড়িৎনাতক কে আমাকে একটু দ্রুত জানাই দিতে হবে। সবচেয়ে বেশি তড়িৎনাতক কে, সবচেয়ে বেশি তড়িৎনাতক কে, সবচেয়ে বেশি তড়িৎনাতক ফ্লোরিন। ফ্লোরিন তার পর্যায়ের শেষ মৌল এবং গ্রুপের প্রথম মৌল। ফ্লোরিন তার পর্যায়ের শেষ মৌল, ফ্লোরিন তার পর্যায়ের শেষ মৌল এবং গ্রুপের প্রথম মৌল। ফ্লোরিন তার পর্যায়ের শেষ মৌল এবং তার গ্রুপের প্রথম মৌল। এর জন্য ফ্লোরিনের তড়িৎনাতকতার মান কিরকম, এর জন্য ফ্লোরিনের তড়িৎনাতকতার মান হিউজ, সবচেয়ে বেশি, ঠিক আছে। তাহলে আমরা ক্লিয়ার ব্যাপারটা। এবং যদি তোমাকে বলা হয় সবচেয়ে বেশি তড়িৎনাতক মৌলের নাম কি, তাহলে বলবা SF, ঠিক আছে, SF, ঠিক আছে। ওকে, এরপরে আমরা চলে যাব তারপরে কোশ্চেনে। আমাদের তড়িৎনাতকতার, অধিক তড়িৎনাতকতার ক্ষেত্রে কোন ক্রমটা সঠিক হবে, অধিক তড়িৎনাতকতার ক্ষেত্রে কোন ক্রমটা সঠিক হবে, তড়িৎনাতকতা কার বেশি হবে। ধাতুদের তো তড়িৎনাতকতার মান বেশি না, আমরা নর্মালি জানি। আমাদের দেখো পর্যায়ের ক্ষেত্রে, আমরা পর্যায়ের ক্ষেত্রে বাম থেকে ডান দিকে গেলে তড়িৎনাতকতার মান বাড়ে না কমে, পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে তড়িৎনাতকতার মান বাড়ে না কমে, আমাকে একটু দ্রুত জানাইতে হবে। পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে তড়িৎনাতকতার মান বাড়ে। তাহলে সিলিকন, সালফার, সিলিকন 14, সালফার হচ্ছে 16, আর এটা হচ্ছে 17, তাই না। তাহলে পর্যায়ের বাম থেকে ডান দিকে গেছি, তড়িৎনাতকতার মান বাড়ছে। তাহলে অ্যান্সার কত হবে সবাই দ্রুত জানাই দাও, অ্যান্সার কত হবে সবাই দ্রুত জানাই দাও। ফ্রেন্ডদেরকে মেনশন দাও, ক্লাসটা শেয়ার করো। আমরা মাত্র 6 মিনিট ক্লাস করাইছি, তোমরা ফ্রেন্ডদেরকে মেনশন দাও দ্রুত, ক্লাসটা অনেক বেশি শেয়ার করে আসো। অ্যান্সারটা কি হবে, আমাদের অ্যান্সারটা হবে সিলিকন, তারপরে সালফার, তারপরে হচ্ছে ক্লোরিন। দ্যাট মিনস ক্লোরিনের সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি কার বলো তো, সবচেয়ে বেশি ক্লোরিনের। তাহলে ক্রম কোনটা সঠিক, তড়িৎনাতকতা জিনিসটা বোঝো তো। তড়িৎনাতকতা জিনিসটা হচ্ছে লোভে পড়ে বাটপারি, কালকে বোঝাইছিলাম। যেমন ধর একটা সমযোজী যৌগ পানি, পানিতে আমরা দেখতে পাই হাইড্রোজেন, হাইড্রোজেন অক্সিজেনের সাথে বন্ড করছে কিভাবে, একজোড়া ইলেকট্রন শেয়ার করে। একজোড়া ইলেকট্রন শেয়ার করার পরে অক্সিজেন তার তীব্র তড়িৎনাতকতার বলে, একটা খারাপ ক্ষমতা, নেগেটিভিটি, ইলেকট্রোনেগেটিভিটির বলে এই জোড়া ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিচ্ছে। তাহলে সমযোজী যৌগে শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে যেই ক্ষমতা বলে একটি পরমাণু নিচের দিকে টেনে নেয়, সেটাই তার তড়িৎনাতকতা, বুঝছো। তাহলে তড়িৎনাতকতা কার বেশি আমাকে একটু কমেন্ট করে জানাও তো। এই জায়গাতে অ্যান্সার কি হবে, ঘ হবে। ওকে, তারপরে কোশ্চেনে চলে যাব আমরা। এ আর বি দুইটি মৌলের তড়িৎনাতকতার পার্থক্য, তড়িৎনাতকতা যথাক্রমে এত এত, এদের সমন্বয়ে গঠিত যৌগের প্রকৃতি কিরকম। আমরা একটু বিয়োগ করব, 2.5 - 2.1 = 0.4। আমরা জানি যদি তড়িৎনাতকতার পার্থক্যের মান 0 হয় তাহলে বিশুদ্ধ, তড়িৎনাতকতার পার্থক্যের মান 0 হলে বিশুদ্ধ সমযোজী। যদি 0.1 থেকে 0.4 হয় তাহলে সমযোজী, 0.1 থেকে 0.4 হলে সমযোজী। 0.5 থেকে 1.9 এর মধ্যে হলে পোলার সমযোজী, 1.9 এর মধ্যে হলে কিরকম, পোলার সমযোজী। আর যদি 1.9 এর বেশি হয়, 1.9 এর বেশি হলে কি হবে, 1.9 এর বেশি হলে আয়নিক হবে, 1.9 এর বেশি হলে আয়নিক হবে। আমাদের মান আসছে 0.4, তাহলে আমাদের অ্যান্সার হবে সমযোজী। আমাদের মান আসছে কত, দ্রুত জানাইতে হবে। আমাদের মান আসছে কত, আমাদের মান আসছে 0.4, তাহলে অ্যান্সার কত হবে, তাহলে অ্যান্সার হবে সমযোজী। ঠিক আছে, সবকিছু ক্লিয়ার আমাকে দেখা যাচ্ছে ঠিকঠাক মতো, নাকি সমস্যা হচ্ছে? মনে হয় না এটা সমস্যা হচ্ছে। রায়হান, তানজু, রায়হানকে একটু রাখতো। আচ্ছা, এখানে কত হবে, 0.4 হবে। তাহলে কি হবে, তাহলে সমযোজী হবে। অ্যান্সারটা কত হবে দ্রুত জানাও তো আমাকে, অ্যান্সারটা সমযোজী হবে। ওকে, অ্যান্সারটা কত হবে দ্রুত আমাকে একটু জানাই দাও। অন্ধকার দেখা যাচ্ছে কেন আমাকে? আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে ব্যাপারটা ক্লিয়ার না সবাই, ব্যাপারটা আমরা সবাই ক্লিয়ার। আমরা এরপরে কোশ্চেনে চলে যাব। আমাদের এরপরে কোশ্চেনটা কি আছে, নিচের কোন মৌলটি অম্লীয় অক্সাইড এন্ড অম্লীয় সালফাইড গঠন করে? অম্লীয় অক্সাইড, দ্যাট মিনস সালফার ডাইঅক্সাইড। অম্লীয় অক্সাইড মিনস সালফার ডাইঅক্সাইড। অম্লীয় অক্সাইড এবং অম্লীয় সালফাইড গঠন করে। অম্লীয় অক্সাইড এবং অম্লীয়, কি বলছে, অম্লীয় অক্সাইড এবং অম্লীয় হাইড্রোক্সাইড গঠন করে। অম্লীয় অক্সাইড এবং অম্লীয় হাইড্রোক্সাইড গঠন করে মূলত সালফার। আমরা জানি অধাতুর অক্সাইড
অক্সাইডরা অম্লীয় হয়। অধাতুর অক্সাইডরা কি হয় সবাই একটু দ্রুত জানাই দাও। অধাতুর অক্সাইডরা কি হয় সবাই একটু আমাকে দ্রুত জানাই দিতে হবে। অধাতুর অক্সাইডরা কি হয়? সবকিছু ক্লিয়ার? আমার কাছে এখানে এরকম ঝামেলা মনে হচ্ছে কেন? অধাতুর অক্সাইডরা কি হয়? অধাতুর অক্সাইডরা সব কি হয়? অধাতুর অক্সাইডরা সব অম্লীয় হয়। অধাতুর অক্সাইডরা সব কি হয়? অধাতুর অক্সাইডরা সব অম্লীয় হয়। তাহলে অম্লীয় কথাটা বললে আমরা সালফারের কথা মনে করব। অম্লীয় কথাটা বললে আমরা সালফারের কথা মনে করব, ঠিক আছে? সালফার বা আকরিক উৎপন্নকারী যারা, আকরিক উৎপন্নকারী মৌল যারা, তারা অক্সাইড এবং সালফাইড হিসেবে থাকে, এটা তুমি জানো। গ্রুপ 16 মৌল সালফার, গ্রুপ 16 মৌল সালফার, সালফার তোমার হচ্ছে অম্লীয় অক্সাইড এবং অম্লীয় সালফাইড হিসেবে থাকে। ব্যাপারটা আশা করি ক্লিয়ার। আমাদের এগুলো হচ্ছে ধাতু। ফ্লোরিন যদিও অধাতুর মধ্যে পড়ে কিন্তু আকরিক উৎপন্নকারীর মধ্যে পড়ে না, তাই অ্যান্সার আমরা সালফারই নিব। অ্যান্সার কি নিব? দ্রুত জানাতে হবে সালফার। কোনটি অম্লীয় অক্সাইড? আমরা বলেছিলাম অধাতুর অক্সাইড হচ্ছে অম্লীয় অক্সাইড। অধাতুর অক্সাইড অম্লীয় অক্সাইড। পানি তো পানি, পানি তো উভয়ধর্মী ক্যারেক্টার দেখায়, অম্ল ক্ষার দুইটাই দেখাতে পারে। সোডিয়াম তো ধাতুর অক্সাইড। অ্যালুমিনিয়াম অক্সাইড তোমার হচ্ছে নরমালি ধাতুর অক্সাইড। এখানে অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেতটা Al2O3 হবে। কিন্তু আমাদের অধাতুর অক্সাইড সিলিকন ডাইঅক্সাইড। সিলিকন ডাইঅক্সাইড তাহলে কি হবে? সিলিকন অক্সাইড কি হবে? দ্রুত আমাকে একটু জানাই দাও। অধাতুর অক্সাইড মানে অম্লীয় অক্সাইড, অ্যান্সারটা কি হবে? অধাতুর অক্সাইড মানে অম্লীয় অক্সাইড, অ্যান্সারটা কি হবে? সবার অ্যান্সার দিতে হবে, ফ্রেন্ডদেরকে মেনশন দিতে হবে, ক্লাস শেয়ার করতে হবে, একদম ক্লাস শেয়ার করে দিতে হবে, ফ্রেন্ডদেরকে মেনশনও দিতে হবে। আমাদের একটু দ্রুত জানাইতে হবে কি হবে অ্যান্সার। আমাকে একটু দ্রুত জানাইতে হবে অ্যান্সারটা কি হবে। অ্যান্সারটা ক হবে, সবাই বলো কি হবে? সবাই বলো অধাতুর অক্সাইড মানে কি অক্সাইড? অধাতুর অক্সাইড, অধাতুর, অধাতুর অক্সাইড, অধাতুর অক্সাইড কি অক্সাইড? অধাতুর অক্সাইড অম্লীয় অক্সাইড। রেড, রেড কালার কি অম্লীয়? দেখো আজকে লাল কালার পড়াইতেছি, বেশিরভাগ রেড রেড রিলেটেড, ঠিক আছে? অধাতুর অক্সাইড কিরকম অক্সাইড? অধাতুর অক্সাইড হচ্ছে অম্লীয় অক্সাইড। অধাতুর অক্সাইড কিরকম অক্সাইড? অধাতুর অক্সাইড হচ্ছে অম্লীয় অক্সাইড, ঠিক আছে? তাহলে ধাতুর অক্সাইড কিরকম? তাহলে ধাতুর অক্সাইড হচ্ছে ক্ষারীয়, ঠিক আছে? কোন অক্সাইড কি সবচেয়ে বেশি অম্লীয় হবে? সবচেয়ে বেশি অম্লতার কথা যদি আমি বলি তাহলে ধাতব ধর্ম থেকে অধাতব ধর্মের কথা চিন্তা করতে হবে। পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম বাড়ে না কমে? তোমরা চিন্তা করে বলো। পর্যায় সারণীর বাম দিকে তো সব ধাতুরা, ক্ষার ধাতু, মৃত ক্ষার ধাতু সব পর্যায় সারণীর বাম দিকে বসে আছে। বাম থেকে ডান দিকে গেলে অধাতু বাড়ে। যেহেতু বাম থেকে ডান দিকে গেলে অধাতুর পরিমাণ বাড়ে, তাহলে আমাদের অম্লীয় অক্সাইডের তীব্রতাও বাড়ে। তাহলে অম্লীয় অক্সাইডের তীব্রতা বাম থেকে ডান দিকে গেলে বাড়ে না কমে? অম্লীয় অক্সাইডের তীব্রতা বাম থেকে ডান দিকে গেলে বাড়ে না কমে? বলো তো, অম্লীয় অক্সাইডের তীব্রতা বাম থেকে ডান দিকে গেলে বাড়ে না কমে? বাড়ে। সেক্ষেত্রে আমাদের সবচেয়ে বামের দিকে কারা আছে? সবচেয়ে ডানের দিকে কারা আছে? পর্যায় সারণীর সবচেয়ে ডানের দিকে আছে ক্লোরিন। সবচেয়ে ডানের দিকে ক্লোরিন, এবং ক্লোরিন হচ্ছে সবচেয়ে বেশি অধাতুতা দেখাচ্ছে এখানে। তাহলে অ্যান্সারটা কি হবে? দ্রুত আমাকে জানাই দিতে হবে। অ্যান্সারটা কি হবে? সবাই দ্রুত জানাই দাও। সবচেয়ে তীব্র অক্সাইড কোনটা? অ্যান্সারটা কি হবে? সবাই দ্রুত জানাই দাও। তীব্র অক্সাইড কোনটা? আমাদের তীব্র হচ্ছে তোমার হচ্ছে Cl2O7, ঠিক আছে? তীব্র, তাহলে ব্যাপারটা বুঝাইতে পারছি আমরা। পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে গেলে অধাতুর ধর্ম বাড়ে, আর অধাতুর অক্সাইডরা কি হয়? অম্লীয় হয়। সেক্ষেত্রে ক্লোরিন সবচেয়ে শেষের দিকে আছে, তাহলে আমাদের ক্লোরিনের অক্সাইডই হচ্ছে সবচেয়ে বেশি তীব্র অম্লধর্মী হবে। ব্যাপারটা আশা করি ক্লিয়ার তোমরা, ঠিক আছে? আচ্ছা, কোনটি উভয়ধর্মী অক্সাইড? উভয়ধর্মী অক্সাইড কোনটা? উভয়ধর্মী, কালকে কিন্তু আমাদের 7:10-এ তোমাদের হচ্ছে এই কোশ্চেন ব্যাংক সলভের আরেকটা ক্লাস হবে আমাদের কবির স্যারের বইয়ের, আর হচ্ছে সন্দীপ কুমার স্যারের বইটা আমি করাই দিচ্ছি, কারণ যেহেতু দায়িত্ব নিচ্ছি দায়িত্বটা ফুলফিল করাই ভালো আশা করি, তাই না? তোমরা সবাই ক্লাসে থাকবা। তবে রাত 10টা বাজে আমরা 22 এবং 23-এর ফিউচার গাইডলাইন দিব, কিভাবে তারা তাদের ফিউচার পড়াশোনা কন্টিনিউ করবে। 23 ব্যাচ অনেক বেশি টেনশনে আসো, রাত 10টা বাজে তোমাদের গাইডলাইন সেশন আছে, তাই রাত 10টা বাজে অবশ্যই তোমরা আমাদের সাথে থাকবা কালকে, এবং কালকে সন্ধ্যাবেলায় আমাদের কোশ্চেন সলভ প্রোগ্রাম আছে, ওকে? আর এক্সাম আছে কিন্তু শনিবার, এক্সাম আমরা নিচ্ছি জিন তত্ত্ব চ্যাপ্টার উপরে, শনিবার 4টা বাজে এক্সাম দিছি, শনিবারের এক্সামটা সবাই দিবা। তাহলে অ্যান্সারটা হচ্ছে আমাদের উভয়ধর্মী অক্সাইড, দ্যাট মিনস যার মধ্যে অম্লত্ব আর ক্ষারকত্ব দুইটাই দেখা যায়। উভয়ধর্মী অক্সাইড কোনটা? উভয়ধর্মী অক্সাইড হচ্ছে Al2O3, উভয়ধর্মী অক্সাইড। আমি কিছু উভয়ধর্মী অক্সাইডের তোমার এক্সাম্পল মনে রাখাচ্ছি তোমাদের। দেখো, গালিব, গালিব, গালিব বেরিয়ে, গালিব বেরিয়ে এলে টিন পাবে, গালিব বেরিয়ে এলে টিন পাবে। গালিব দিয়ে হচ্ছে গ্যালিয়াম অক্সাইড, গালিব দিয়ে কি মনে রাখবা বলো তো? গ্যালিয়াম অক্সাইড। তারপরে বেরিয়ে দিয়ে বেরিয়াম অক্সাইড, এলে দিয়ে অ্যালুমিনিয়াম অক্সাইড, টিন দিয়ে হচ্ছে স্টেনাস অক্সাইড, পাবে দিয়ে হচ্ছে লেড অক্সাইড। তাহলে গালিব বেরিয়ে এলে টিন পাবে, এরা সবাই কি? এরা সবাই হচ্ছে উভয়ধর্মী অক্সাইড। তাহলে Al2O3 কি বলো তো? Al2O3 হচ্ছে উভয়ধর্মী অক্সাইড, ঠিক আছে? Al2O3 হচ্ছে উভয়ধর্মী
ক্ষারধর্মী অক্সাইড, আমরা বুঝতে পারছি। আর এটা হচ্ছে ক্ষার, এটাও ক্ষার, এটাও ক্ষার, বাকিগুলো সব ক্ষারধর্মী। কেন বলো তো? কারণ বাকিগুলো সবই ধাতুর অক্সাইড, বাকিগুলো সব ক্ষারধর্মী। কেন বলো তো? কারণ বাকিগুলো সবই হচ্ছে ক্ষারীয় অক্সাইড, ধাতুর অক্সাইড। ওকে, আশা করি ক্লিয়ার সবাই তোমরা। তারপরে উভয়ধর্মী অক্সাইড নিচের কোনটা? উভয়ধর্মী অক্সাইড একটু আগে পড়াইছি, গালি বেরিয়ে এলে টিন পাবে, তাহলে বেরিয়াম অক্সাইড। উভয়ধর্মী অক্সাইড কোনটা? বেরিয়াম অক্সাইড। কি হবে অ্যান্সার? দ্রুত জানিয়ে দিতে হবে আমাকে কি হবে অ্যান্সার। তাহলে অ্যান্সারটা কি হবে তোমার? বেরিয়াম অক্সাইড। কার্বন ডাইঅক্সাইড অম্লীয় অক্সাইড, কারণ অধাতুর অক্সাইড। ম্যাগনেসিয়াম অক্সাইড ক্ষারীয় অক্সাইড, কারণ ধাতুর অক্সাইড। সোডিয়াম অক্সাইড ক্ষারীয় অক্সাইড, কারণ ধাতুর অক্সাইড। বেরিয়াম অক্সাইডটা অম্ল, তোমার উভয়ধর্মী অক্সাইড। বেরিয়াম অক্সাইডটা কি হবে? দ্রুত জানাই দাও, ক্লাসে শেয়ার করে আসো। বেরিয়াম অক্সাইডটা কি হবে? ক্ষারীয় অক্সাইড হবে। বেরিয়াম অক্সাইডটা কি হবে? ক্ষারীয় অক্সাইড হবে। আশা করি তোমরা পারবে। এখন এগুলো কি মুখস্থ করা লাগে? মুখস্থ করা লাগে না, শুধু উভয়ধর্মীগুলো মুখস্থ করবা। আর বাকিটা কোনটা ক্ষারীয় কোনটা অম্লীয়, সেটা ধাতু না অধাতু, এটা দেখলেই বোঝা যায়। আশা করি বুঝতে পারছো টেকনিকটা। বুঝতে পারছি না আমরা সবাই? ওকে, তারপরে কোশ্চেনে চলে যাব আমরা। তারপরে সালফার ডাইঅক্সাইড অণুর কেন্দ্রীয় পরমাণুর সংকরণ অবস্থা কিরকম? সালফার ডাইঅক্সাইড অণুর কেন্দ্রীয় পরমাণু হচ্ছে সালফার। সালফারে তাহলে কত আছে? শেষ কক্ষপথে 6 আছে। 6 আমরা জানি হাফ ইন্টু ভি প্লাস সি মাইনাস এ প্লাস, আচ্ছা এই জায়গায় অ্যানায়ন আর ক্যাটায়ন সি, এরকম একটা সূত্র আছে আমাদের। যাই হোক, আমরা হাফ ইন্টু ভি, শেষ কক্ষপথে 6টা আছে। তোমার হচ্ছে একযোজি মৌল নাই, তারপর হচ্ছে অ্যানায়ন ক্যাটায়ন এগুলো কিচ্ছু নাই। তাহলে আমরা কাটাকাটি করে পাই কত? 3 পাই। আর 3 পাইলে কি হয়? sp2 হয়। 3 পাইলে কি হয়? দ্রুত আমাকে জানাও তো কি হয় 3 পাইলে? 3 পাইলে sp2 হয়। সালফার ডাইঅক্সাইডের কোন ধরনের সংকরণ? সালফার ডাইঅক্সাইডের কোন ধরনের সংকরণ বিদ্যমান? sp2 সংকরণ বিদ্যমান। সবাই ক্লাসে শেয়ার করো, ফ্রেন্ডদেরকে মেনশন দাও। সালফার ডাইঅক্সাইডের কোন ধরনের সংকরণ বিদ্যমান? sp2 সংকরণ বিদ্যমান। সবাই ক্লাসটা শেয়ার করো, ফ্রেন্ডদেরকে মেনশন দাও, ঠিক আছে? sp2 সংকরণ। তারপরে NH4+ আয়নের সংকরণ কোনটি? NH4+ তো সেই একই কথা, আমাদের নাইট্রোজেনের শেষ কক্ষপথে 5টা, তারপরে ক্যাটায়ন একযোজি পরমাণুর সংখ্যা 4টা, ক্যাটায়ন আছে 1টা। তাহলে কত হয় আমাদের? এই জায়গায় মাইনাস করে দাও, মাইনাস করলে হচ্ছে 5 আর 3, 5 আর 3 কত? 8। 8কে যদি হাফ করি তাহলে হচ্ছে 4, আর 4 হইলে sp3। 8কে হাফ করলে 4, 4 হইলে sp3। তোমরা সূত্রটা জানো না? সংকরণ বের করার সূত্রটা কিন্তু বইতে দেওয়া আছে হাজারি স্যারের। বলো তো আমাদের এটাতে কোন ধরনের সংকরণ? এটাতে কোন ধরনের সংকরণ? sp3 সংকরণ। আমাদের NH4+ অ্যামোনিয়াম আয়নে কোন ধরনের সংকরণ? দ্রুত জানিয়ে দিতে হবে। অ্যামোনিয়াম আয়নে কোন ধরনের সংকরণ? অ্যামোনিয়াম আয়নে sp3 সংকরণ। অ্যামোনিয়াম আয়নে sp3 সংকরণ। অ্যামোনিয়াম আয়নে sp3 সংকরণ। অ্যামোনিয়াম আয়নে কোন ধরনের সংকরণ? sp3 সংকরণ। জেনন ডাইফ্লোরাইড, জেনন ফ্লোরাইড বা কেন্দ্র পরমাণুতে কোন ধরনের সংকরণ বিদ্যমান? জেনন ফ্লোরাইডে কেন্দ্র পরমাণুতে কোন ধরনের সংকরণ বিদ্যমান? আমাকে একটু জানিয়ে দিতে হবে এটাতে কোন ধরনের সংকরণ বিদ্যমান। জেননে কোন ধরনের সংকরণ বিদ্যমান? sp3d। তোমাদের বইতে একদম হুবহু দেওয়া আছে sp3d। জেনন তোমার হচ্ছে SeF2, তারপরে ACF4, ACF6, এগুলো আমরা করছিলাম, তোমাদের বইতে আছে, ছবি দেখো কার কি সংকরণ এটা পড়ে নিও তোমরা, বুঝছো? বইতে আছে, হাজারি স্যারের বইতে আছে। এখন আমরা sp3 আর ডির কথাটা মনে রাখবো, sp3d এর কথাটা মনে রাখবো। এগুলা বইয়ের প্রশ্ন উঠাই দিছে, তাই বই ভালো করে পড়লে এগুলা সব পারা যায়, ঠিক আছে? sp3d। ওকে, আচ্ছা তারপরে কোশ্চেনে চলে যাব আমরা। গ্রাফাইটে কোন ধরনের সংকরণ বিদ্যমান? গ্রাফাইটে sp2 সংকরণ বিদ্যমান। এর জন্য গ্রাফাইট কি হয়? বিদ্যুৎ পরিবাহী হয়। গ্রাফাইট কি হয় বলো তো? বিদ্যুৎ পরিবাহী। গ্রাফাইট কিন্তু কার্বনের একটা রূপভেদ। কার্বনের কিছু রূপভেদ নিয়ে আলোচনা করি চলো। কার্বন কয়লা হতে পারে, কার্বন হীরক হতে পারে, কার্বন গ্রাফাইট হতে পারে, কার্বন ফুলারিন হতে পারে। কার্বনের রূপভেদ কয়টা বললাম? ফুলারিন, কয়লা, গ্রাফাইট, হীরক। ফুলারিন, কয়লা, গ্রাফাইট, হীরক কার্বনের রূপভেদ। আর কার্বনের রূপভেদের মধ্যে গ্রাফাইট sp2 সংকরণ, কিন্তু হীরক আবার sp3 সংকরণ। গ্রাফাইট sp2 সংকরণ, ফুলারিন sp2 সংকরণ, কিন্তু হীরক আবার কি সংকরণ? হীরক আবার sp3 সংকরণ। জানো তো এগুলা তোমরা? বলো তো গ্রাফাইটে কি ধরনের সংকরণ? গ্রাফাইটে কি ধরনের সংকরণ? sp2 সংকরণ। হীরকে কি ধরনের সংকরণ? হীরকে sp3 সংকরণ। ফুলারিনে আবার sp2 সংকরণ। বুঝা গেছে কথাগুলা? মাথায় ঢুকছে? বিদ্যুৎ পরিবাহী। গ্রাফাইট কি হয় বলো তো? বিদ্যুৎ পরিবাহী হয় এবং sp2 সংকরণ। গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী হয় এবং sp2 সংকরণ। আশা করি ক্লিয়ার সবাই। আচ্ছা এখানে কি দিচ্ছে আমাদের? গ্রাফাইট sp2 হবে। এখানে অ্যান্সার ভুল আছে, তোমরা ঠিক করে নাও। অ্যান্সার কি হবে? sp2 হবে। অ্যান্সার sp2 হবে। ওকে, অ্যান্সারটা ঠিক করে নাও। আচ্ছা তারপরে আমরা যৌগের কেন্দ্রীয় পরমাণুর D3sp1 সংকরিত হলে আকৃতি কিরকম হবে? D3sp1 সংকরিত হলে আকৃতিটা কিরকম হবে তোমরা একটু আমাকে জানাই দাও দ্রুত। এটা কি হবে? পঞ্চভুজীয় দ্বিপিরামিড হবে। পঞ্চভুজীয় দ্বিপিরামিড। অষ্টতলকীয় হয় কখন জানো? অষ্টতলকীয়, আচ্ছা অষ্টতলকীয় হয় হচ্ছে D2
D2sp3 অথবা sp3D2 তে হচ্ছে অষ্টতলকীয় হয়। সমতলীয় বর্গাকার হয় sp2D তে হচ্ছে সমতলীয় বর্গাকার sp2D তে। ত্রিকোণীয় ত্রিকোণাকার দ্বি পিরামিড গঠন করে কখন? ত্রিকোণাকার দ্বি পিরামিড হচ্ছে sp3D, বুঝছো? আর আমাদের চতুস্তলকীয় কখন? sp3 তে চতুস্তলকীয়। তারপর ত্রিকোণাকার কখন? sp2 তে ত্রিকোণাকার। সরলরৈখিক কখন? sp তে সরলরৈখিক। এগুলো তো জানি আমরা, জানি না? বাকিগুলা পাশে চাইলে তুমি একটু লিখে নিতে পারো। তাহলে D3sp1 এর ক্ষেত্রে কি হয়? আমাদের পঞ্চভুজীয় দ্বি পিরামিড হয়। D3sp1 এর ক্ষেত্রে কি হয়? পঞ্চভুজীয় দ্বি পিরামিড হয়। তোমরা বইটা পাশে নিয়ে বসে থাকলে ব্যাখ্যাগুলো কিন্তু সাথে লিখে রাখতে পারো। এটা কিন্তু অনেক উপকার হবে রিভিশন দেওয়ার ক্ষেত্রে। আমি কিন্তু অনেক কিছু বেসিক সহ বলি, সেটা পাশে লিখে রাখতে পারো হাজারি স্যারের বইতে। বইয়ের পাশে খালি জায়গা কেন দিছে? তোমাকে খালি জায়গা লেখালেখি করার জন্য দিছে, বুঝছো? বইয়ের পাশের খালি জায়গাগুলো লেখালেখি করার জন্য দিছে, মনে রাখো। কোন সংকরণে পাই বন্ধন গঠিত হয়? অবশ্যই sp2 সংকরণে পাই বন্ধন গঠিত হয়। sp2 সংকরণে পাই বন্ধন গঠিত হয়। কেন গঠিত হয় বলো তো? আমরা যদি অ্যালকিনের কথা চিন্তা করি, কার্বন কার্বন ডাবল বন্ডের ক্ষেত্রে কিন্তু sp2 সংকরণ। আর কার্বন কার্বন ট্রিপল বন্ডের ক্ষেত্রে কত? কার্বন কার্বন ট্রিপল বন্ডের ক্ষেত্রে sp সংকরণ। এখানে দুইটা পাই বন্ধন ট্রিপল বন্ডে। আর ডাবল বন্ডে কয়টা পাই বন্ধন? একটা পাই বন্ধন। তাহলে sp2 সংকরণে কি গঠিত হয় বলো তো? sp2 সংকরণে কি গঠিত হয়? ক্লাসটা শেয়ার করে আসো, ফ্রেন্ডদেরকে একবার মেনশন দাও। sp2 সংকরণে কি গঠিত হয়? ক্লাসটা শেয়ার করে আসো, ফ্রেন্ডদেরকে মেনশন দাও। আচ্ছা, আমরা বেশিক্ষণ করতে পারবো না, আজান দিয়ে দিচ্ছে, বুঝছো? অ্যান্সারটা sp2 সংকরণ। তারপরে আমাদের কি হবে? ইথাইন। এটা ইথাইনের কোন প্রকারভেদ দেখা যায়? ইথাইনে sp সংকরণ। ইথিনে sp2, ইথাইনে sp। ইথিনে sp2, ইথাইনে sp, ঠিক আছে? ইথিনে sp2, ইথাইনে sp। তাহলে কি হবে অ্যান্সার? এটা আমাদের sp সংকরণ। 67 অ্যান্সার কি হবে? sp সংকরণ। তারপরে sp3 সংকরিত যৌগ নয় কোনটা? sp3 সংকরিত যৌগ, এটাতে sp3 হয়, এটাতেও sp3 হয়, এটাতেও sp3 হয়। sp3 সংকরিত যৌগ নয় কোনটা বলো তো? sp3 সংকরিত যৌগ নয় কোনটা? আমাকে একটু জানাই দাও দ্রুত। sp3 সংকরিত যৌগ নয় কোনটা? তাড়াতাড়ি জানিয়ে দিতে হবে আমাকে। sp3 সংকরিত যৌগ নয় কোনটা? আচ্ছা, এখানে বলছে sp3 সংকরিত যৌগ নয় কোনটা? আমাদের অ্যান্সারটা কোনটা হবে? দ্রুত একটু আমাকে জানিয়ে দিতে হবে অ্যান্সারটা কোনটা হবে। আচ্ছা, আমরা একটু দেখি, আমাদের একটু ভুল হয়েছে এই জিনিসটা। এই জায়গাতে আমাদের সংকেতটা একটু ঠিক করে নেওয়া লাগবে, বুঝছো? এই জায়গায় CS4 হবে, বুঝছো? মিথেন। তাহলে অ্যান্সারটা হবে BF3। অ্যান্সারটা হবে BF3। তোমরা একটু দ্রুত জানাই দাও তো অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে BF3। অ্যান্সারটা কি হবে সবাই বলো তো? BF3। এই জায়গাতে 4 হবে। মিথেনে তো sp3 সংকরণ, অ্যামোনিয়া তো sp3 সংকরণ, পানিতেও sp3 সংকরণ। তাহলে আমাদের অ্যান্সারটা BF3 হবে। অ্যান্সারটা কি হবে সবাই বলো দ্রুত? অ্যান্সারটা কি হবে সবাই একটু দ্রুত বলো? BF3 হবে। অ্যান্সারটা কি হবে? BF3 হবে। হ্যাঁ, বৃষ্টি BF3 হবে, ঠিক আছে, ঠিক করে দিছি। ওকে, তারপরে আমাদের বেনজিনে কয়টি পাই বন্ধন বিদ্যমান? বেনজিনে কয়টা পাই বন্ধন বিদ্যমান? যেখানে ডাবল বন্ধন সেখানেই পাই বন্ধন, যেখানে ডাবল বন্ধন সেখানেই পাই বন্ধন। বেনজিনে কয়টা পাই বন্ধন বিদ্যমান? 3টা। বেনজিনে কয়টা পাই বন্ধন বিদ্যমান? সবাই একটু দ্রুত আমাকে জানাই দাও। বেনজিনে কয়টা পাই বন্ধন বিদ্যমান? বেনজিনে কয়টা পাই বন্ধন বিদ্যমান? বেনজিনে 3টা পাই বন্ধন বিদ্যমান। বেনজিনে 3টা পাই বন্ধন বিদ্যমান। ওকে, ইথিলিনে কার্বন কার্বন কি সংকরণ বিদ্যমান? ইথিলিনে কার্বন কার্বন কি সংকরণ বিদ্যমান বলো তো? sp2 সংকরণ। ইথিলিন মানেই তো অ্যালকিন। ইথিলিন বা ইথিন একই কথা। ইথিলিন বা অ্যালকিন, তাহলে sp2। ইথিলিনে কোন ধরনের সংকরণ বিদ্যমান? সবাই ক্লাসটা শেয়ার করো, ফ্রেন্ডদেরকে একবার মেনশন দাও। সবাই ক্লাসটা শেয়ার করো, ফ্রেন্ডদেরকে একবার মেনশন দাও তো। ইথিলিনে কোন ধরনের সংকরণ বিদ্যমান? ইথিলিনে কোন ধরনের সংকরণ বিদ্যমান? sp2 সংকরণ বিদ্যমান। ওকে, তারপরে নিচের কোন যৌগটিতে সঞ্চরণশীল পাই ইলেকট্রন আছে? সঞ্চরণশীল পাই ইলেকট্রন কোনটাতে আছে? সঞ্চরণশীল পাই ইলেকট্রন কোনটাতে আছে আমাকে একটু জানাইতে হবে। সঞ্চরণশীল পাই ইলেকট্রন হচ্ছে সঞ্চরণে অক্ষম পাই ইলেকট্রন, সক্ষম না, অক্ষম। C2H4 এর সঞ্চরণে অক্ষম, বাকিগুলাতে সক্ষম, বুঝছো? C2H4 এর সঞ্চরণে অক্ষম। C2H4 মানে কি? আমাদের C2H4, তার মানে আমাদের এই যে এই যৌগটা অ্যালকিনের ক্ষেত্রে তো নড়াচড়া করতে পারে না, সঞ্চরণে অক্ষম, বুঝছো? সঞ্চরণে অক্ষম হলে কোনটা হবে অ্যান্সার? সঞ্চরণে অক্ষম হলে ইথিন হবে অ্যান্সার। সঞ্চরণে অক্ষম হলে কোনটা হবে অ্যান্সার? দ্রুত জানাই দাও।
সঞ্চরণে অক্ষম হচ্ছে C2H4, সঞ্চরণে অক্ষম C2H4। তারপরে নিচের কোনটি সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে না? এদের তো মুক্তজোড় ইলেকট্রন আছে, মুক্তজোড় ইলেকট্রন থাকলে তারা লিগ্যান্ড রূপে কাজ করে, আর লিগ্যান্ড রূপে কাজ করলে তারা কি করে, তারা হচ্ছে সন্নিবেশ বন্ধন গঠন করে। আর এর শেষ কক্ষপথের অবস্থাটা এরকম অনেকটা, এর শেষ কক্ষপথে অষ্টক পূরণ হয়নি, এর শেষ কক্ষপথে অষ্টক পূরণ হয়নি, সে তাই আরেকটা ক্লোরিন মাইনাসের সাথে এসে যুক্ত হয়ে অষ্টক পূরণ করতে চায়, সেই ক্ষেত্রেও সন্নিবেশ বন্ধন। তাহলে এটাও করে, এটাও করে, এটাও করে, কিন্তু এটা সন্নিবেশ বন্ধন গঠন করে না। তাহলে অ্যান্সার কি হবে দ্রুত জানাও, অ্যান্সারটা কি হবে? কোনটা সন্নিবেশ বন্ধন গঠন করে না, কোনটা সন্নিবেশ বন্ধন গঠন করে না, অ্যান্সারটা কি হবে দ্রুত জানাও। CCl4 কার্বন টেট্রাক্লোরাইড সন্নিবেশ বন্ধন গঠন করে না, বুঝছো? নিচের কোন যৌগটির গলনাঙ্ক সবচেয়ে কম? গলনাঙ্ক সবচেয়ে কম গ্রুপ 1 এর ক্ষেত্রে উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তির পরিমাণ কমে যায়, গলনাঙ্ক কমে যায়। তাহলে গ্রুপ 1 এর ক্ষেত্রে সিজিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক সবচেয়ে কম। কার গলনাঙ্ক সবচেয়ে কম একটু দ্রুত জানিয়ে দিতে হবে আমাকে, কার গলনাঙ্ক সবচেয়ে কম দ্রুত জানাও, কার গলনাঙ্ক সবচেয়ে কম আমাদের, কার গলনাঙ্ক সবচেয়ে কম, কার গলনাঙ্ক সবচেয়ে কম আমাদের, কার গলনাঙ্ক? সিজিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক সবচেয়ে কম, সিজিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক সবচেয়ে কম, দ্রুত জানিয়ে দাও। গ্রুপে 1 এর ক্ষেত্রে সবচেয়ে নিচে যে তার গলনাঙ্ক সবচেয়ে কম। নিচের কোন যৌগটি অধিক সমযোজী? অধিক সমযোজিতা যদি দেখায় তাহলে এখানে ফেরিক ক্লোরাইড হবে। অধিক সমযোজিতা কে দেখায়? অ্যান্সার ফেরিক ক্লোরাইড হবে, কিন্তু আমার হিসাবে অ্যালুমিনিয়াম ক্লোরাইডও আসে, তবে বইতে অ্যান্সার ফেরিক ক্লোরাইড, দেখলাম ফেরিক ক্লোরাইডে দেওয়াই ভালো, ফেরিক ক্লোরাইড দিবা। নিচের কোনটা সমযোজী বেশি, কোনটা দ্রুত জানাও। FeCl3, নিচের কোনটা বেশি সমযোজী? FeCl3, নিচের কোনটা বেশি সমযোজী? FeCl3, বুঝছো? যার সমযোজী, যে সমযোজী বেশি তার গলনাঙ্ক কম, তাই না? পাঁচানের নীতি অনুসারে যে সমযোজী বেশি তার গলনাঙ্ক কম। পানির অণুর বন্ধন কোণ কত? পানির অণুর বন্ধন কোণ, পানির অণু দুই জোড়া মুক্তজোড় ইলেকট্রনের কারণে ধাক্কা খেয়ে কি হয়? দুই জোড়া মুক্তজোড় ইলেকট্রনের কারণে ধাক্কা খেয়ে পানির বন্ধন কোণের পরিমাণ কি হয়? চেপে যায়, কমে যায়। তাই 104। পানির কত? 104। পানির কত? 104। আমাদের অ্যামোনিয়ার NH3 হচ্ছে তোমার 107, আর মিথেনের হচ্ছে 109, মিথেনের হচ্ছে 109। আর আমাদের কত? এটা হচ্ছে অ্যালকাইনের হচ্ছে তোমার 180 অথবা কার্বন। কোন যৌগটির বন্ধন কোণ সবচেয়ে কম? বন্ধন কোণ সবচেয়ে কম হচ্ছে হাইড্রোজেন সালফাইড। হাইড্রোজেন সালফাইডের 90 ডিগ্রি। বন্ধন কোণ কত বলো তো? হাইড্রোজেন সালফাইডে কত বন্ধন কোণ? হাইড্রোজেন সালফাইডের 90 ডিগ্রি। তোমাদের বইতে মোটা মোটা করে লাইন দেওয়া আছে, তোমাদের বইতে সংকরণের কয়েকটা মোটা মোটা লাইন দেওয়া আছে, প্রত্যেকটার মান সেখানে দেওয়া আছে। পানির মান দেওয়া আছে, NCl3 দেওয়া আছে, PCl4 এর দেওয়া আছে, প্রত্যেকটার মান দেওয়া আছে সেখানে। দেখো হাইড্রোজেন সালফাইডের 90 ডিগ্রি দেওয়া আছে, বুঝছো? এই মানগুলো অবশ্যই আমাদের একটু জানা দরকার। ওকে, তারপরে কোশ্চেন আমরা চলে যাব। সিলিকন টেট্রাক্লোরাইড BF3 ও NH3 যৌগগুলোর বন্ধন কোণের সঠিক ক্রম কোনটা? আমরা জানি আস্তে আস্তে বন্ধন কোণের মান কি হয়? বন্ধন কোণের মান আস্তে আস্তে বেড়ে যায়। তাহলে কোনটা হবে আমাদের বন্ধন কোণের মান? আমাদের অ্যামোনিয়া BF3, তারপর হচ্ছে সিলিকন টেট্রাক্লোরাইড। আমাদের এখানে বন্ধন কোণের মান আস্তে আস্তে তোমার হচ্ছে ডান দিকে কমে যায়, ডান দিকে কমে যায়। তাহলে সিলিকন, বোরন, তারপর হচ্ছে অ্যামোনিয়া। এটার ক্ষেত্রে আমাদের অ্যান্সার সিলিকন টেট্রাক্লোরাইডে বেশি হবে। অ্যান্সারটা বইতে যেটা আছে সেটাই দাও। কোনটা হবে অ্যান্সার? দ্রুত জানাই দাও আমাকে অ্যান্সারটা এখানে কি হবে। এখানে অ্যান্সারটা কি হবে দ্রুত আমাকে একটু জানাই দাও তো। এখানে অ্যান্সারটা কি হবে? এখানে অ্যান্সারটা কি হবে? এখানে আমাদের অ্যান্সারটা কত হবে? সিলিকন টেট্রাক্লোরাইডের বেশি, তারপর BF3, তারপর NH3, বুঝছো? তারপরে BF3, তারপর NH3। এই জিনিসটা একটু সিরিয়ালটা মেনটেন করো, এটা কয় হবে অ্যান্সার। NCl3 অণুর আকৃতি কিরকম? NCl3 অণুর আকৃতি কিরকম সবাই একটু জানাও দ্রুত। NCl3 অণুর আকৃতি ত্রিকোণাকার। NCl3 অণুর আকৃতি কিরকম সবাই একটু বলো। NCl3 অণুর আকৃতি কিরকম? আমরা এখন 78 নম্বর কোশ্চেনে আসি। আমাদের NCl3 অণুর আকৃতি ত্রিভুজাকার। NCl3 অণুর আকৃতি কিরকম সবাই বলো। NCl3 অণুর আকৃতি কিরকম? NCl3 অণুর আকৃতি হচ্ছে ত্রিভুজাকার, ঠিক আছে? ত্রিভুজাকার। NCl3 অণুর আকৃতি ত্রিভুজাকার। তারপরে আমাদের মিথেন, অ্যামোনিয়া, পানি, এদের বন্ধন কোণের মান কত? মিথেনের কত? মিথেনের হচ্ছে 109 ধরলাম, এটা হচ্ছে 107, আর এটা হচ্ছে 104, সামথিং 5 না ধরে যা সোজা হিসাব করলাম। তাহলে সিরিয়াল অনুসারে মিথেন তো আগে যাবে, তারপরে অ্যামোনিয়া, তারপরে পানি। একদম সোজা কথা, একদম সোজা কথা। 89 অ্যান্সার কত হবে দ্রুত জানা দাও। 89 অ্যান্সার কত হবে? খ হবে। 89 অ্যান্সার কত? আচ্ছা 79 অ্যান্সার কত হবে? খ হবে। 79 অ্যান্সার খ হবে, ঠিক আছে? তারপরে কোশ্চেন PCl5 অণুর গঠন কিরকম? PCl5 এর গঠন কিরকম? PCl ত্রিকোণাকার দ্বিপিরামিড, ত্রিকোণাকার দ্বিপিরামিড মুখস্থ করে ফেলবে একদম। PCl5 এর কত? ত্রিকোণাকার দ্বিপিরামিড। PCl5 এগুলো একদম মুখস্থ করে ফেলতে হবে, কোনো উপায় নাই, বুঝছো? এগুলা থেকেই প্রশ্ন তুলে দিবে, একদম হুবহু প্রশ্ন তুলে দিবে। ত্রিকোণাকার দ্বিপিরামিড, অ্যান্সারটা কি হবে? ত্রিকোণাকার দ্বিপিরামিড, ঠিক আছে? PCl5 ফসফরাস পেন্টাক্লোরাইড। PCl5 কি বলো তো? ফসফরাস পেন্টাক্লোরাইড। অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হচ্ছে ক হবে, অ্যান্সারটা ক হবে, ঠিক আছে? তারপর বন্ধন কোণের ক্রম কোনটা সঠিক?
বন্ধন কোণের ক্রম কোনটা সঠিক? আমাদের বন্ধন কোণ আস্তে আস্তে উপর থেকে নিচে গেলে কি হয়, বন্ধন কোণের পরিমাণ উপর থেকে নিচে গেলে কোনো গ্রুপের উপর থেকে নিচে গেলে তড়িৎনাত্মকতা বন্ধন কোণ ক্রমান্বয়ে কমতে থাকে। কোনো গ্রুপের উপর থেকে নিচে গেলে তড়িৎনাত্মকতা বন্ধন কোণ ক্রমান্বয়ে কমতে থাকে। তড়িৎনাত্মকতা বন্ধন কোণ উপর থেকে নিচে গেলে কমতে থাকে। তড়িৎনাত্মকতা বন্ধন কোণ উপর থেকে নিচে গেলে কমতে থাকে। তাহলে অবশ্যই আমাদের নাই প্রিয়া আজ সবাই বিরহে, তাই না? পড়াইছিলাম না 15 নম্বর গ্রুপ নাইট্রোজেন গ্রুপের উপরে প্রিয়া, তারপরে 15 নম্বর গ্রুপ, তারপরে আজ সবাই বিরহে। তাহলে আমাদের উপর থেকে নিচে যাচ্ছে, উপর থেকে নিচে যাচ্ছে, তার মানে বন্ধন কোণ কি হবে? উপর থেকে নিচে যাচ্ছে মানে বন্ধন কোণ কমে যাবে। তাহলে কোনটা হবে অ্যান্সার? দ্রুত জানাই দাও। কোনো গ্রুপের উপর থেকে নিচে গেলে বন্ধন কোণ আর তড়িৎনাত্মকতার মান কি হয়? কমে। কোনো গ্রুপের উপর থেকে নিচে গেলে তড়িৎনাত্মকতার বন্ধন কোণের মান কমে। কোনো গ্রুপের উপর থেকে নিচে গেলে তড়িৎনাত্মকতা বন্ধন কোণের মান কি হয়? কমে। ঠিক আছে, অ্যান্সারটা হচ্ছে তাহলে আমাদের ক হবে। তারপরে জেনন হেক্সাফ্লোরাইড অণুতে মুক্তজোড় ইলেকট্রন কয়টা আছে? জেনন হেক্সাফ্লোরাইড অণুতে মুক্তজোড় কয়টা আছে? একটা আছে। ছবিতে দেখো একটা চিত্র দেওয়া আছে, এরকম করে একটা চিত্র পাবা। দেখো তোমাদের বইতে এরকম একটা চিত্র আছে না, এখানে এক জোড়া মুক্তজোড় দেওয়া আছে। ভালো করে বইয়ের ছবিগুলো খেয়াল করো, ওইখানে এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন দেওয়া আছে। কোশ্চেন সলভ করার জন্য হাজার হাজার প্র্যাকটিস বুকের কোনো দরকার নাই। কোশ্চেন সলভ করার জন্য হাজারি স্যারের বই, হাজারি স্যারের বই, কবির স্যারের বই, সঞ্জিত স্যারের বই করলেই চলে। এগুলা কইরা বই পড়ে টাইম পাওয়া যায় না, আর এত দৌড়াদৌড়ি করার টাইম নেই, বুঝছো? টাইম কম, পড়ালেখা করতে হবে টেকনিক্যাল ওয়েতে। টাইম কম, পড়ালেখা করতে হবে টেকনিক্যাল ওয়েতে। ঠিক আছে, যেগুলা পড়ে কাজে দেবে সেগুলাই পড়বো আমরা। পিএইচডি করতে যায় মেডিকেলের চান্স পাবো না, এরকম হলে সমস্যা আছে। নিচের কোন যৌগের অণুতে মুক্তজোড় ইলেকট্রন বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া সর্বাধিক? কোনটাতে মুক্তজোড়? দেখো এটাতে 2 জোড়া, এটাতে কয় জোড়া? 2 জোড়া। এটাতেও সালফারেও 2 জোড়া, সালফারেও 2 জোড়া, অ্যামোনিয়াতে 1 জোড়া। কিন্তু HCl এ দেখো, HCl এর ব্যাপারটা, ক্লোরিনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন? ক্লোরিনের শেষ কক্ষপথে আছে হচ্ছে 1 2 3 4 5 6 7টা, 7টা। এর মধ্যে এই যে এখানে একটা হাইড্রোজেন চলে আসছে, তাই না? একটা দিয়ে শেয়ার করছে, তাহলে বাকি কত জোড়া? 3 জোড়া। তাহলে সবচেয়ে বেশি কোনটাতে বলো তো? সবচেয়ে বেশি কোনটাতে? এটা হচ্ছে ক্লোরিন, এটা হচ্ছে হাইড্রোজেন। তাহলে 1 জোড়া বন্ধন জোড়, HCl এ 1 জোড়া বন্ধন জোড়, বাকি সব জোড়া কি? মুক্ত জোড়। তাহলে সবচেয়ে বেশি মুক্ত জোড় কার আছে? সবাই দ্রুত জানাই দিতে হবে সবচেয়ে বেশি মুক্ত জোড় কার আছে? সবচেয়ে বেশি মুক্ত জোড় কার আছে? সবচেয়ে বেশি নিঃসঙ্গ জোড় বা মুক্ত জোড় বা লোন পেয়ার হাইড্রোজেন ক্লোরাইডে আছে, বুঝছো? লোন পেয়ার। অ্যামোনিয়া অণুর জ্যামিতিক আকৃতি বিকৃত চতুস্থলকীয় হওয়ার কারণ কি? অ্যামোনিয়া অণুর জ্যামিতিক আকৃতি বিকৃত হয়ে গেছে। ঠিক আছে, দেখি ব্যাপারটা কি। হাইড্রোজেন 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 অ্যামোনিয়া, এখানে বন্ধন জোড় ইলেকট্রন মুক্ত জোড়, দ্যাট মিন্স বন্ড পেয়ার এন্ড লোন পেয়ারের মধ্যে বিকর্ষণ ঘটতেছে। বন্ধন জোড় এবং মুক্ত জোড়ের মধ্যে বিকর্ষণ ঘটতেছে। বন্ড পেয়ার এন্ড লোন পেয়ারের মধ্যে কি ঘটতেছে? এখানে বন্ড পেয়ার এন্ড লোন পেয়ারের মধ্যে বিকর্ষণ ঘটতেছে। দ্যাট মিন্স বন্ধন জোড় আর মুক্ত জোড় ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ, বন্ধন জোড় আর মুক্ত জোড় ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ, বন্ধন জোড় বন্ড পেয়ার এন্ড লোন পেয়ারের মধ্যে কি হচ্ছে? বন্ড পেয়ার এন্ড লোন পেয়ারের মধ্যে বিকর্ষণ ঘটতেছে। অ্যান্সার কি হবে? বন্ড পেয়ার এন্ড লোন পেয়ারের মধ্যে কি ঘটতেছে? বন্ড পেয়ার এন্ড লোন পেয়ারের মধ্যে বিকর্ষণ ঘটতেছে। অ্যান্সার কত হবে? অ্যান্সার সি হবে, সি সি সি, বুঝছো? তারপর নিচের কোন যৌগটির গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান সবচেয়ে বেশি? গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান সবচেয়ে বেশি কোনটার? আমাকে একটু দ্রুত জানাই দিতে হবে। গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান ক্যালসিয়াম ক্লোরাইডে বেশি হবে। কেন? এটা হচ্ছে তোমার আয়নিক যৌগ। আয়নিক যৌগ বেশি, এটা বেশি আয়নিক, তাই না? তাহলে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান কোনটার বেশি হবে? সবাই দ্রুত জানাই দাও তো, গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান কোনটায় বেশি হবে? সবাই একটু আমাকে দ্রুত জানিয়ে দিতে হবে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান কোনটায় বেশি হবে। গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান কোনটায় বেশি হবে? আমাদের ক্যালসিয়াম ক্লোরাইডে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান বেশি হবে। নিচের কোন আয়নিক যৌগটিতে সবচেয়ে বেশি পোলারায়ন ঘটে? সবচেয়ে বেশি পোলারায়ন ঘটে, সবচেয়ে বেশি পোলারায়ন কোনটাতে ঘটে বলো তো তোমরা একটু আমাকে। এই জায়গায় 3+ হবে, 3+, তাহলে অ্যালুমিনিয়াম 3+-এ সবচেয়ে বেশি পোলারায়ন ঘটে। আমরা ফাজানের নীতি জানি, যার চার্জের সংখ্যা বেশি, ক্যাটায়নের যার চার্জের সংখ্যা বেশি তার পোলারায়ন বেশি। ক্যাটায়নের যার চার্জের সংখ্যা বেশি তার কি বেশি? পোলারায়ন বেশি। যার পোলারায়ন বেশি তার সমযোজতা বেশি, তার সমযোজী ক্যারেক্টার বেশি, আয়নিক ক্যারেক্টার কম। ফাজানের প্রথম সূত্র অনুসারে আমরা কি জানি? ফাজানের 1 নম্বর সূত্র অনুসারে আমরা কি জানি? ক্যাটায়নের চার্জের মান অ্যানায়নের চার্জের মান, যার যত বেশি তার পোলারায়ন তত বেশি, যার পোলারায়ন তত বেশি তার সমযোজী ক্যারেক্টার তত বেশি, তার আয়নিক ক্যারেক্টার তত কম, তার গলনাঙ্কও কম। ঠিক আছে, তাহলে ফাজানের নীতি অনুসারে কি হবে? ফাজানের নীতি অনুসারে কার পোলারায়ন বেশি? আমাদের Al 3+ এর বেশি, বুঝছো? ওকে, ঠিক আছে, আমরা তারপরে চলে যাব। নিচের কোন আয়নিক যৌগটিতে সবচেয়ে বেশি পোলারায়ন ঘটে? যার আকার ছোট। এখানে দেখো আমাদের ক্লোরিন কিন্তু কমন, কিন্তু
সবচেয়ে আকার ছোট কার? সবচেয়ে আকার ছোট লিথিয়ামের। আকার ছোট আমরা ফাজানের দ্বিতীয় নীতি অনুসারে জানি যে যার আকার ছোট, ক্যাটায়নের আকার যত ছোট হবে অ্যানায়নের আকার যত বড় হবে পোলারায়ন ক্ষমতা তত বেড়ে যাবে। ক্যাটায়নের আকার যত ছোট হবে, ক্যাটায়নের আকার যত ছোট হবে অ্যানায়ন ক্ষমতা যত বেশি, ক্যাটায়নের আকার যত ছোট হবে অ্যানায়নের আকার যত বড় হবে পোলারায়ন ক্ষমতা কি হবে? তত বেশি হবে। এটা আমরা কার সূত্র অনুসারে জানি বলো তো? এটা আমাদের ফাজানের দ্বিতীয় ল, ফাজান্স সেকেন্ড ল অফ ফাজান্স, ঠিক আছে? আচ্ছা ওকে, তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? সবাই একটু দ্রুত জানাই দাও তো অ্যান্সারটা কি হবে? আমাদের লিথিয়াম ক্লোরাইড হবে, বুঝছো? অনেকে বেরিলিয়াম ক্লোরাইড বলতেছো, কিন্তু লিথিয়াম ক্লোরাইডটা হবে, বুঝছো? লিথিয়াম ক্লোরাইডটা হবে আমাদের আকারের ক্ষেত্রে। আমরা লিথিয়াম আচ্ছা এক মিনিট দাঁড়া একটু ভুল হয়ে গেছে। আমাদের লিথিয়াম আর বেরিলিয়াম, লিথিয়ামের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন, তাই না? দুইটা একটা। আর বেরিলিয়ামের শেষ কক্ষপথে কয়টা? বেরিলিয়ামের দুইটা। তাহলে শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বেড়ে গেলে আকার ছোট হয়ে যায়। শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বেড়ে গেলে আকার ছোট হয়ে যায় না? তাহলে অ্যান্সার বেরিলিয়াম হবে। যারা বেরিলিয়াম দিছো তাদেরটা হয়েছে। অ্যান্সার কি হবে বলো তো? বেরিলিয়াম হবে। ওকে ঠিক আছে, তাহলে অ্যান্সার কোনটা হবে? দ্রুত আমাকে একটু জানিয়ে দিতে হবে অ্যান্সার কোনটা হবে। অ্যান্সার কোনটা হবে? দুইটা তোমার খ হবে। অ্যান্সার কি হবে? দ্রুত একটু আমাকে জানাই দাও তো বাচ্চারা, অ্যান্সার কি হবে? তাড়াতাড়ি, আমরা 87-তে আসতে আর বেশিক্ষণ নাই, আমরা অ্যান্সার দিয়ে দ্রুত দৌড় দিয়ে চলে যাব। নিচের কোন আয়নের পোলারায়ন কম ঘটে? কোন আয়নের পোলারায়ন কম ঘটে? আমরা জানি আকারের ক্ষেত্রে, অ্যানায়নের ক্ষেত্রে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাই না? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আমরা জানি অ্যানায়নের আকার যত বড় হয় পোলারায়ন তত বেশি হয়। অ্যানায়নের আকার যত বড় হয় পোলারায়ন তত বেশি হয়। অ্যান্সারটা কি হবে? দ্রুত বলো তো। অ্যানায়নের আকার যত বড় হয় পোলারায়ন তত বেশি হয়। অ্যানায়নের আকার যত বড় হয় পোলারায়ন তত বেশি হয়। তাহলে পোলারায়ন কম কার? যার আকার ছোট। অ্যানায়নের ক্ষেত্রে আকার ছোট হলে আবার পোলারায়ন কম হয়, আয়নিক ক্যারেক্টার বেড়ে যায়। তাহলে এখানে পোলারায়ন কম ঘটবে কার বলো তো? এখানে পোলারায়ন কম ঘটবে কার বলো তো? এখানে পোলারায়ন কম ঘটবে কার বলো তো? তাড়াতাড়ি বলো, এখানে পোলারায়ন কম ঘটবে কার? এখানে পোলারায়ন কম ঘটবে হচ্ছে বি, তোমার ফ্লোরিনের ক্ষেত্রে। অ্যান্সার কি হবে? ফ্লোরিনের ক্ষেত্রে। আর তোমাদের বারবার বলতেছি আমাদের হচ্ছে প্রি মেডিকেল কোর্স কিন্তু একটা চ্যাপ্টার অর্ধেক করে শেষ হয়েছে, বোটানি একটা চ্যাপ্টার অর্ধেক শেষ হয়েছে, আর কেমিস্ট্রি একটা চ্যাপ্টার অর্ধেক শেষ হয়েছে। ইনশাল্লাহ আমরা আমাদের যত বেসিক আছে সব কিছু ক্লিয়ার করে পড়াচ্ছি। আমাদের পেট বেচের স্টুডেন্ট এখানে প্রেজেন্ট আছে হয়তো বা, ওদের আমরা এগুলো সব বেসিক সুন্দর করে বই ধরে পড়াই দিচ্ছি। তোমরা যারা জয়েন করতে চাচ্ছ কিন্তু এখনো জয়েন করোনি, কনফিউশনে আসো, তারা অবশ্যই জয়েন করে ফেলো। যারা জয়েন করতে চাচ্ছ না তাদের বলতেছি না জোর জবরদস্তি জয়েন করো, যারা চাচ্ছ কিন্তু হচ্ছে না পরে যে আফসোস করতে হবে, কারণ চ্যাপ্টার শেষ হয়ে গেলে তোমাকে রেকর্ড ক্লাস করতে হবে। আমি আবার ব্যাক করে তোমাকে এই চ্যাপ্টার পড়াতে পারবো না। যেই চ্যাপ্টার শুরু করবো সেই চ্যাপ্টার আর পরবর্তীতে ব্যাক করানো যাবে না, বুঝছো? ওকে, প্রি মেডিকেল বই ধরে পড়ানো হয়, ঠিক আছে? এরপরে চলে যাবো আমরা। প্রি মেডিকেল পড়লে তোমরা এইচএসসি প্লাস মেডিকেল দুইটাই হয়ে যাবে। আয়নিক বন্ধনে ক্যাটায়নের পোলারায়ন ক্ষমতা নিম্নের ক্রম কোনটা? পোলারায়ন ক্ষমতা, আয়নিক বন্ধনে ক্যাটায়নের পোলারায়ন ক্ষমতার নিম্নের ক্রম কোনটা? তোমরা একটু আমাকে অ্যান্সার দাও। পোলারায়ন ক্ষমতার ক্রম হচ্ছে হাইড্রোজেন, সোডিয়াম, পটাশিয়াম। আমরা জানি গ্রুপ ভিত্তিক সম্পর্কে গ্রুপের উপরের দিকের মৌলগুলোর আকার ছোট, ক্যাটায়নের আকার ছোট, ছক। ক্যাটায়নের আকার ছোট, ছক, ছ দিয়ে ছোট, ছোট কার? ক্যাটায়ন। ক দিয়ে হচ্ছে ক্যাটায়ন। ক্যাটায়নের আকার ছোট হইলে তার কি হয়? পোলারায়ন বেশি হয়। তাহলে এখানে হাইড্রোজেনের পোলারায়ন বেশি, তারপর সোডিয়াম, তারপর পটাশিয়াম। হাইড্রোজেন, তারপর সোডিয়াম, তারপর পটাশিয়াম। হালিনাকে রুবি ছেঁচে ফেলেছে, ওইটা দিয়ে মনে রাখা যায়। কি দিয়ে মনে রাখা যায় বলো তো? হালিনাকে রুবি ছেঁচে ফেলেছে, হালিনাকে রুবি ছেঁচে ফেলেছে, এটা দিয়ে মনে রাখা যায়। ওকে, তারপরে নিচের কোনটির মধ্যে পোলারায়ন বেশি ঘটে? কোনটার মধ্যে পোলারায়ন বেশি ঘটে? সিলভার তো কমন আছে, তাহলে আমাদের হিসাব করবো আমরা ফ্লোরিন। যারা হচ্ছে স্পেশাল তাদের নিয়ে হিসাব করা লাগে, তাহলে আমাদের একটু হিসাব করে দেখো। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। অ্যানায়নের ক্ষেত্রে আকার বড় হইলে পোলারায়ন ক্ষমতা বেশি, তাহলে অ্যানায়নের ক্ষেত্রে আকার বড় হইলে পোলারায়ন ক্ষমতা বেশি। অ্যান্সার কি হবে? অ্যানায়নের ক্ষেত্রে আকার বড় হইলে পোলারায়ন ক্ষমতা বেড়ে যায়। অ্যানায়নের ক্ষেত্রে আকার বড় হইলে পোলারায়ন ক্ষমতা বেড়ে যায়। অ্যানায়নের ক্ষেত্রে আকার বড় হইলে কি হয়? পোলারায়ন ক্ষমতা বেড়ে যায়, ঠিক আছে? আচ্ছা, তারপরে নিম্নের যৌগগুলোর কোনটিতে সমযোজী ক্যারেক্টার বেশি? সমযোজী ক্যারেক্টার কার বেশি হবে? সমযোজী ক্যারেক্টার কার বেশি হবে? এখানে আমরা একটু হিসাব করে বলবো সমযোজী ক্যারেক্টার কার বেশি হবে। এখানে তোমরা একটু দ্রুত আমাকে জানাই দিবা এখানে সমযোজী ক্যারেক্টার কার বেশি হবে। এখানে সমযোজী ক্যারেক্টার আমাদের এখানে আছে কি কি? সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, সিজিয়াম ফ্লোরাইড আর হচ্ছে সিজিয়াম ক্লোরাইড। যদিও সিজিয়াম তোমার হচ্ছে নিচের দিকে নেমে গেছে, ক্যালসিয়াম পাশের দিকে। ক্যালসিয়ামের চার্জের পরিমাণ বেশি, সোডিয়াম আর
ক্যালসিয়াম, সোডিয়াম আর ক্যালসিয়ামের মধ্যে ক্যালসিয়ামের কি বেশি? সোডিয়াম আর ক্যালসিয়ামের মধ্যে ক্যালসিয়ামের চার্জের পরিমাণ বেশি। আচ্ছা, এখানে নিচের কোনটির সমযোজী বৈশিষ্ট্য বেশি? সোডিয়াম ক্লোরাইড, সিজিয়াম ফ্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড। আর একটা হচ্ছে আমাদের এই জায়গাতে সিজিয়াম ক্লোরাইড না দিয়ে তুমি ঠিক করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিয়ে দাও, অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিয়ে তারপরে অ্যান্সার অ্যালুমিনিয়াম ক্লোরাইড দাও, অ্যান্সার অ্যালুমিনিয়াম ক্লোরাইড দাও, বুঝছো? অ্যালুমিনিয়াম ক্লোরাইড দাও। এখানে আমাদের নিম্নের কোন যৌগগুলোর সমযোজিতা বেশি? তাহলে অ্যান্সার যদি আমরা এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিই তাহলে অ্যান্সারটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড হয়। অ্যালুমিনিয়াম ক্লোরাইড এডিট করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড বসাও তো, টাইপিং মিস্টেক হয়েছে হালকা একটু, ওই জায়গায় অ্যালুমিনিয়াম ক্লোরাইড হওয়ার কথা, বুঝছো? আমাদের বইয়ের অনুসারে এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড হওয়ার কথা, অ্যান্সারটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড দাও, বুঝছো? ঠিক আছে। তারপরে কোনটি পোলার অণু? পোলার বললে তো হচ্ছে আমাদের পোল থাকে, তাই না? তাহলে কোনটা পোলার অণু? পানি হবে পোলার অণু। পোলার অণু কোনটা? তাহলে অ্যান্সার কি হবে? পোলার অণু কোনটা? অ্যান্সার কি হবে? পোলার অণু কোনটা? তাহলে পানি হবে অ্যান্সার। পোলার অণু কোনটা? তাহলে পানি হবে অ্যান্সার। আচ্ছা, দিয়া বলতেছে এটা কি হইতেছে? আহমেদ ভাইরে দিয়ে একটা বাড়ি দিতে হবে মাথার মধ্যে। আহমেদ ভাই টাইপিংয়ে মাঝে মাঝে ভুল করে, তো আমি ঠিক করে দিই, বুঝছো? আমাদের তো টাইম অনেক কম সব কিছু ম্যানেজমেন্টে, আমার দৌড়ে লাইফে আসতে হয়, তখন একবার রিভিশন দিয়ে আসার একটু কঠিন হয়ে যায়। পানি আর হাইড্রোক্লোরাইড এসিড দুইটাই হয়, তবে পানি বেশি। এবার আসো আমাদের তোমার নিচের কোনটি অপোলার যৌগ? অপোলার যৌগ কোনটা? আমাদের অপোলার যৌগ কোনটা সবাই একটু দ্রুত জানিয়ে দিতে হবে। এখানে অপোলার যৌগ কোনটা? কার্বন টেট্রাক্লোরাইড অপোলার। নিচের কোনটা অপোলার? কার্বন টেট্রাক্লোরাইড অপোলার। কোনটা অপোলার সবাই একটু জানাও তো। কার্বন টেট্রাক্লোরাইড অপোলার। কোনটা অপোলার? কার্বন টেট্রাক্লোরাইড। এর আগের উত্তরটা বলতেছো কি সবাই? যে হাইড্রোক্লোরাইড অ্যাসিডও। হ্যাঁ, হাইড্রোক্লোরাইড অ্যাসিডও হবে, তবে পানি দেওয়াটাই বেশি ভালো, পানি দেওয়াটাই বেশি ভালো, বুঝছো? আর তারপরে আমাদের কি আছে অ্যান্সার? তারপরে হাইড্রোজেন বন্ধন থাকে কোথায়? অ্যামোনিয়াতে হাইড্রোজেন বন্ধন থাকে, অ্যামোনিয়াতে হাইড্রোজেন বন্ধন থাকে, অ্যামোনিয়াতে হাইড্রোজেন বন্ধন থাকে। নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের বন্ধনই হচ্ছে হাইড্রোজেন বন্ধন, ঠিক আছে? তাহলে অ্যামোনিয়াতে কি থাকে? হাইড্রোজেন বন্ধন থাকে। অ্যামোনিয়াতে কি থাকে? অপোলারটা বুঝি নাই। অপোলার মানে হচ্ছে তোমার সমযোজী যৌগরা অপোলার হয়, যাদের পোল তৈরি হয় না। আয়নিক যৌগরা পোলার হয় ম্যাক্সিমাম টাইম, বুঝছো? সমযোজী যৌগরা অপোলার হয়। ওকে, আর তারপরে কোশ্চেনটা কি হবে? তারপরে কোশ্চেনটা হচ্ছে নিচের কোন যৌগে হাইড্রোজেন বন্ধন থাকে? আমাদের এখানে অ্যান্সারটা হচ্ছে তোমার ইথানোয়িক অ্যাসিড। অ্যান্সারটা কি হবে? ইথানোয়িক অ্যাসিড। নিচের কোন যৌগে হাইড্রোজেন বন্ধন থাকে? ইথানোয়িক অ্যাসিড। নিচের কোন যৌগে হাইড্রোজেন বন্ধন থাকে? ইথানোয়িক অ্যাসিড হবে অ্যান্সার। নিচের কোন যৌগে? ইথানোয়িক অ্যাসিডের ডাইমারে কত জোড়া হাইড্রোজেন বন্ধন থাকে? ইথানোয়িক অ্যাসিডের ডাইমারে কত জোড়া হাইড্রোজেন বন্ধন থাকে? 2 জোড়া। ইথানোয়িক অ্যাসিডের ডাইমারে 2 জোড়া হাইড্রোজেন বন্ধন থাকে, এটা মুখস্থ করে রাখো একদম। ইথানোয়িক অ্যাসিডের 2 জোড়া হাইড্রোজেন বন্ধন থাকে, ঠিক আছে? ইথানোয়িক অ্যাসিডে 2 জোড়া হাইড্রোজেন বন্ধন থাকে। ইথানোয়িক অ্যাসিডে কত জোড়া? 2 জোড়া হাইড্রোজেন বন্ধন থাকে, বুঝছো? 2 জোড়া। এরপর আমরা চলে যাব তারপরটাতে। হাইড্রোজেন বন্ধন ঘটে না নিচের কোন যৌগে? হাইড্রোজেন বন্ধন কোন যৌগে ঘটে না? এটাতে ঘটে না। হাইড্রোজেন বন্ধন কোন যৌগে ঘটে না বলো তো? হাইড্রোজেন বন্ধন কোনটাতে ঘটে না? হাইড্রোজেন বন্ধন মিথেনে ঘটে না। মিথেনে হাইড্রোজেন, এটাতে হাইড্রোজেন বন্ধন আছে, বাকিগুলো তো হাইড্রোজেন বন্ধন আছে, কিন্তু মিথেন তো সমযোজী, এর মধ্যে হাইড্রোজেন থাকা সত্ত্বেও হাইড্রোজেন বন্ধন ঘটে না। মিথেন তো সমযোজী, হাইড্রোজেন বন্ধনটা বোঝো নাই? হাইড্রোজেনের সাথে তোমার হচ্ছে আমরা হাইড্রোজেন বন্ধনটা তোমাদের মনে ক্লাসে বুঝাইছিলাম। হাইড্রোজেন তোমার যদি পাশের কোনো ঋণাত্মক মৌল থাকে তাদের সাথে একটা বন্ধন তৈরি করে, একসাথে দ্রবীভূত হয়। যেমন আমাদের যদি আমরা বলি যে অ্যামোনিয়াকে পানিতে দ্রবীভূত করাইলে এখানে অক্সিজেনের সাথে হাইড্রোজেনের একটা বন্ধন তৈরি হইতো, এটাকে হাইড্রোজেন। দ্যাট মিনস হাইড্রোজেনের সাথে অন্য একটা ঋণাত্মক মৌলের যে বন্ধন সেটাই হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেনের সাথে অন্য একটা ঋণাত্মক মৌলের যে বন্ধন সেটাই হাইড্রোজেন বন্ধন, ঠিক আছে? তাহলে এখানে অ্যান্সার কি হবে? মিথেন হবে অ্যান্সার। আমরা আর বেশিক্ষণ নাই, চলে যাব। নিচের কোন যৌগে আন্তঃআণবিক আকর্ষণ অন্তঃআণবিক হাইড্রোজেন আছে? অন্তঃআণবিক মানে অন্ত মানে নিজেদের মতো, তাহলে স্যালিসাইলিক অ্যাসিড। অন্তঃআণবিক হাইড্রোজেন কোনটাতে আছে? তাহলে স্যালিসাইলিক অ্যাসিড হবে। অন্তঃআণবিক আকর্ষণ কোনটাতে আছে? তাহলে স্যালিসাইলিক হবে। অন্তঃআণবিক হাইড্রোজেন আকর্ষণ কোনটাতে আছে? স্যালিসাইলিক হবে, স্যালিসাইলিক, ঠিক আছে? তারপরে কোশ্চেনে যাব। ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলের অনুসমূহ কিরকম? ভ্যান ডার ওয়ালস তাহলে অপোলার হবে। ভ্যান ডার ওয়ালস হলে কিরকম হয়? ভ্যান ডার ওয়ালস হলে অপোলার হয়। ভ্যান ডার ওয়ালস হাইড্রোজেন সালফাইড অপোলার। হাইড্রোজেন সালফাইড কিন্তু গ্যাসীয়, দ্যাট মিনস তার মধ্যে ভ্যান ডার ওয়ালস আছে, তাহলে হাইড্রোজেন সালফাইড একটা অপোলার, ঠিক আছে? ভ্যান ডার ওয়ালস বল গ্যাসীয়তে থাকে, গ্যাসীয়রা কিরকম হয়? অপোলার হয়। গ্যাসীয় থাকে, গ্যাসীয়রা কিরকম হয়? অপোলার হয়। ভ্যান ডার ওয়ালস গ্যাসীয় থাকে, গ্যাসীয়রা কিরকম হয়? অপোলার হয়, ঠিক আছে? অপোলার হয়। ওকে, এটা পারছো। তারপর 100 নম্বর কোশ্চেন। পোলারায়ন প্রক্রিয়ার সাথে সম্পর্কিত যৌগ কোনটা? পোলারায়ন প্রক্রিয়ার সাথে সম্পর্কিত যৌগ কোনটা? আয়নিক যৌগ। পোলারায়ন প্রক্রিয়ার সাথে সম্পর্কিত যৌগ, পোলারায়ন প্রক্রিয়ার সাথে সম্পর্কিত যৌগ কোনটা? আচ্ছা, পোলারায়ন প্রক্রিয়ার সাথে, তাহলে পোলারায়ন ক্ষমতা বাড়লে সমযোজী ক্যারেক্টার বাড়ে, আয়নিক ক্যারেক্টার কমে, তাহলে আয়নিক যৌগে অ্যান্সার দাও। তাহলে কি দিবা? আয়নিক যৌগ দাও অ্যান্সার। তাহলে কি দিবা অ্যান্সার? আয়নিক যৌগ দাও, ঠিক আছে? তাহলে আমরা আজকে এখানেই শেষ করব ক্লাস। সবাই নামাজ পড়তে চলে যাও। আমাদের ক্লাস কত মিনিট হয়েছে? আমাদের কালকে আমরা আবার এই টাইমেই ক্লাস করাবো। বাকিটুকু আমাদের এই হাজারি স্যারের বই কিছু বাকি আছে, আর সঞ্জিতার কবির স্যারের বই যে কটা দরকার সেটা আমরা সলভ করে দিব, ঠিক আছে? আগামীকালকে। ওকে, কালকে আমাদের 7টা 7:30 বাজে
তোমাদের এই ক্লাস, আর হচ্ছে 10টা বাজে আবার আরেকটা গাইডলাইন সেশন আছে আমাদের 10টা বাজে। ওকে, দুটো ক্লাসে আশা করি তোমরা থাকবা। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।